নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন অগ্নিশ্বর সরকারের লেখা ভাদুড়ি মশাইয়ের আহ্বান। নগেনের চরিত্রে সৌরভ রায়, রাজুর ভূমিকায় সৌরভ ধনী সাহা, গিন্নিমার ভূমিকায় বর্ণালী, কর্তামশাইয়ের ভূমিকায় সুমিতেন্দ্র, গল্পপাঠ আর হারানের ভূমিকায় আমি প্রত্যয়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 ভিডিওটা হাইপ করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না গল্পটা কেমন লাগলো। শুরু হচ্ছে আজকের পর্ব। সকাল থেকেই ভাদুড়ি বাড়িতে সাজো সাজো রব। বাড়ির সবাই বিদেশ থেকে ফিরছে। ভাদুড়ি গিন্নি শৈবালিনীর এখন নিঃশ্বাস ফেলার সময় নেই। সকালের জলখাবারটা তাড়াতাড়ি শেষ করতে পারলেই খানিকটা কাজ এগোয়। বাড়ির কাজের লোকটাকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। পঞ্চা সূর্য ওঠার আগেই বেরিয়েছে একটা কাজের লোক খুঁজে আনতে। গিন্নে, ও গিন্নে, আরে বলি জল খাবার কত দূর? ছেলেগুলো কতদিন পর বাইরে থেকে বাড়ি ফিরলো, খাবারের একটু তরিবত না করলে ওদের আবার মুখে বাঙালি খাবার রুচবে না। উঠোনের এক পাশ থেকে রান্নাঘরের দিকে মুখ করে নৃপেন্দ্র নারায়ণ ভাদুড়ি হুঙ্কার ছাড়লেন। সবসময় অত হুটোপাটা করলে হবে? লুচিগুলো ছাঁকা তেলে ভেজে নিলেই জলখাবারের পর্ব মিটবে। রান্নাঘরের মধ্যে থেকে গিন্নিমা একটু খোনা স্বরে উত্তর দিলেন। উত্তর শুনে ভাদুড়ি মশাই কিছুটা নিশ্চিন্ত বোধ করলেন। দুপুরে মাছ মাংস কি এখনো এসেছে কে জানে। ইসমাইল, গম্ভীর স্বরে হাঁক পারলেন ভাদুড়ি মশাই। ইসমাইল! ডাক শেষ না হতেই ফেজ টুপি আর ধূসর বর্ণের চোব্বা পড়া একটা শিরিঙ্গে লোক ভাদুড়ি মশাইয়ের সামনে হাজির হয়ে ভাদুড়ি মশাইকে বলল, জি কর্তামশাই। আমিষ খাবারগুলো কি এসেছে? গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন ভাদুড়ি মশাই। মাথাটা ঈষৎ ঝুঁকিয়ে লোকটা উত্তর দিল, হ্যাঁ কর্তামশাই, আমি সব এনে মা ঠাকুরকে দিয়ে এসেছি। উত্তরটা শুনে প্রীত হলেন ভাদুড়ি মশাই। ঘাটটাকে বেশ কয়েকবার উপর নিচে নাড়িয়ে বললেন, তুই বরং পঞ্চাকে খুঁজে নিয়ে আয়। গাধাটা কখন আম আনতে বেরিয়েছে, ফেরার নাম পর্যন্ত নেই। জি আজ্ঞে। বলে ভাদুড়ি মশাইয়ের সামনে থেকে অদৃশ্য হলো ইসমাইল। গলার সিল্কের ওড়নিটাকে গায়ে চাপা দিয়ে রান্নাঘরের দিকে অগ্রসর হলেন ভাদুড়ি মশাই। আগে এত শীত শীত বাতিক ছিল না, যত দিন যাচ্ছে তত যেন ঠান্ডাটা হাড় ডিঙিয়ে মজ্জাকে শীতল করে দিচ্ছে। কিরে, আর কত ঘুমাবি নগেন? ব্রেকফাস্ট স্কিপ করে কি একবারে লাঞ্চে বসবি? ছোট ভাই নগেন্দ্র নারায়ণ ভাদুড়িকে বিছানায় বসে ধাক্কা দিতে দিতে বলল রাজেন্দ্র নারায়ণ ভাদুড়ি ওরফে রাজু। পাশ ফিরে চোখ কচলাতে কচলাতে নগেন বলল, এই তো উঠবো এবার। ব্রেকফাস্টে লুচি আর কষা করে আলুর দম হলে মন্দ হতো না, বল দাদা? ঘাটটা একদিকে কাত করে ভাইয়ের প্রস্তাবে সম্মতি প্রকাশ করে রাজু বলল, কিন্তু ভাই, সেটাই পোড়ো বাড়িতে কীভাবে সম্ভব বলতো? তুই বরং তাড়াতাড়ি ওঠ। গ্রামের দোকানে শুনেছি খুব ভালো চপ পাওয়া যায়। চল, সেটা দিয়ে বরং আজকের ব্রেকফাস্ট সারি। সাহেব! ডাকটা শুনে চমকে উঠল দু ভাই। ডান দিক ফিরে দরজার দিকে তাকাতেই চোখ গেল ধূসর চোব্বা পড়া একটা মানুষের দিকে। মাথায় তার সাদা রঙের ফেজ টুপি। আপনি? বিস্ময় মাখা কণ্ঠে জিজ্ঞাসা করল রাজু। আমি ইসমাইল আছি বাবু, কর্তামশাই আমাকে পাঠালেন। আপনাদের খানা কি এখানেই দেব? প্রায় এক নিঃশ্বাসে ঝড়ের বেগে কথাগুলো বলল সে। ওরা একটু হতবাকি হয়ে গেছে।
ওদের এখানে আসার খবর তো তেমন কেউ জানে না। তবে কি বোন এখানের কাউকে ফোন করে ওদের দেখাশোনার কথা বলেছে? নগেন আড়মোড়া ভেঙে বিছানার উপর বসে হাই তুলতে তুলতে জিজ্ঞাসা করল, তোমার কর্তামশাইটা কে বাবু? কি নাম তার? ইসমাইল মাথাটা নিচু করে উত্তর দিল, কর্তামশাই আমার মনেই আছে বাবু, আমি তার নাম মুখে নিতে পারবো না। তা চাচা, কি খাবার ব্যবস্থা করেছেন তোমার কর্তামশাই? গরম গরম লুচি, আলুর দম আর পায়েস নিজের হাতে রান্না করেছেন মা ঠাকুরান। আপনারা মুখ হাত সাফ করে নিন, আমি খানা নিয়ে আসছি। কথাগুলো কোনো মতে শেষ করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল ইসমাইল। নগেন ব্রাশ করার জন্য দ্রুত জরাজীর্ণ বাথরুমে প্রবেশ করল। রাজু বিছানাটা পরিষ্কার করার কাজে হাত লাগালো। কিছুক্ষণের মধ্যেই একটা কাঠের বড় ট্রেতে দুটো কাঁসার থালাতে খাবার সাজিয়ে ঘরে প্রবেশ করল। ট্রে থেকে থালা দুটোকে সন্তর্পণে বিছানার উপর রেখে রাজুকে বলল ইসমাইল, আপনারা খেয়ে থালাগুলো এখানেই রেখে দেবেন, পঞ্চা এসে নিয়ে যাবে। পঞ্চাটা আবার কে চাচা? আপনাদের দেখাশোনা করার জন্য ওকে আর আমাকে কর্তামশাই রেখেছেন। আপনারা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিন দেখি। দুপুরে কি খাবার দাবারের ব্যবস্থা করেছেন তোমাদের কর্তামশাই? দরজা খুলে বাথরুম থেকে বেরিয়ে নগেন ইসমাইলের দিকে প্রশ্ন ছুড়ে দিল। মৃদু হেসে ইসমাইল উত্তর দিল, দুপুরে পুকুরের মাছ আর ছাগলের মাংস রান্না করেছেন মা ঠাকুরান। এবার আপনারা তাড়াতাড়ি খেয়ে নিন দেখি। বলে ট্রেটাকে বুকে জড়িয়ে ধরে ঘর থেকে বেরিয়ে গেল ইসমাইল। বিছানায় বসে ধোঁয়া ওঠা আলুর দমের একটা আলুকে লুচিতে জড়িয়ে মুখে পড়ে নগেন রাজুকে বলল, আচ্ছা দাদা, আমরা তো এসেছিলাম ইন্টারভিউ দিতে, কিন্তু এখানে এসে তো দেখছি একটাও ক্যান্ডিডেট নেই। আর কাল রাতে যে লোকটা আমাদের এখানে পৌঁছে দিয়ে গেল তারও কোনো পাত্তা নেই। তবে কি কোনো খারাপ লোকের পাল্লায় পড়লাম আমরা? শোন ভাই, ন্যাড়ার নেই বাটপাড়ের ভয়। আমাদের কাছে সার্টিফিকেটগুলো ছাড়া এ মাসের টিউশনের সামান্য কিছু পয়সা আছে, নিলে নেবে। ঘন দুধের পায়েসের মধ্যে একটা সাদা ময়দার লুচিকে অবগাহন করাতে করাতে বলল রাজু। দাদার কথাতেও ভাইয়ের মনের সন্দেহ মিশ্রিত ভয় কাটে না। আচ্ছা, বিপদে পড়া গেল তো। যদিও আজ সকাল থেকে যা ঘটেছে তাকে বিপদের থেকে বেশি আনন্দই বলা সমীচীন হবে। কতদিন বাদে সাদা ময়দার গরম গরম লুচি, হিং দেওয়া আলুর দম আর ঘন দুধের পায়েস জিহবার স্বাদ করকগুলোকে স্পর্শ করলো তার ঠিক নেই। রোজ রোজ সকালে শুকনো মুড়ি আর দুপুরে রাতে ঘ্যাঁড় দিয়ে মোটা চালের ভাত খেতে খেতে জিভে মোটা সর পড়ে গেছিল। সেখানে ভরপেট খাওয়া মানেই তো স্বর্গ। রাজেন্দ্রনাথ আর নগেন্দ্রনাথ দু ভাইয়ের জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা সবটাই উত্তর কলকাতার পোস্তা এলাকায়। নিম্নবিত্ত পরিবারে জন্ম, শখ সাধ পূরণ হয়নি বললেই চলে। ছোট থেকেই স্যাঁতস্যাঁতে মোটা দেওয়ালের বাড়ি, ঘিঞ্জি রাস্তা, রাস্তার মধ্যে ক্রিকেট খেলা, রাস্তার কলে স্নান করার মধ্যেই বড় হয়েছে ওরা। বাবা ছিলেন মিলের শ্রমিক, সংসার সামলেও ছেলেদের কলেজ পাশ করিয়েছেন নিজের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে। বাবা গত হওয়ার পর সংসারের সমস্ত ভার এসে পড়েছে ছেলেদের কাঁধে। পড়াশোনাতে ইতি টেনে টিউশনি করে সংসারের হাল ধরার চেষ্টা করেছে। বছর কয়েক আগে মাও গত হয়েছেন। টিউশনির পাশাপাশি চাকরির চেষ্টাও করেছে দুজনে। গত সপ্তাহের শ্রান্ত দুপুরে বাড়িতে পিয়ন এসে দুটো বাদামি খাম দিয়ে যায়। দুই ভাইয়ের ইন্টারভিউয়ের চিঠি। ঝাড়গ্রামের কলাবনির কাছে একটা স্কুলে শিক্ষকতার চাকরি,
সার্টিফিকেট আর জমানো সামান্য কিছু পুঁজি সম্বল করে রওনা দেয় ওরা। প্রথমে লোকাল ট্রেনের কাদাকাদি, তারপর বাসের ঝনঝানি অতিক্রম করে সন্ধ্যার দিকে ওরা এসে নামে গ্রামের বাস স্টপে। সেখানে পরিচয় হয় এক গ্রামবাসীর সাথে। তাকে রাতে থাকার কথা জিজ্ঞাসা করতেই সে পথ দেখিয়ে ওদের এখানে নিয়ে আসে। খাওয়ার ফাঁকে ফাঁকে নানান কথা চলতে থাকে ওদের মধ্যে। একসময় বিছানার উপর পড়ে থাকে ফাঁকা থালা বাটিগুলো। কপালের ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল নগেন, দাদা, সময় যে বয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ইন্টারভিউ শুরু হবে। আমরা সেই জায়গা চিনে যাব কিভাবে কে জানে। ইসমাইল চাচা, ও ইসমাইল চাচা বলে হাঁক ছাড়ল রাজু। কয়েক মুহূর্তের মধ্যেই গতকাল রাতের পথ চিনিয়ে আনা সেই লোকটা হাজির হলো দরজার সামনে। পরনে গতকালেরই চেক কাটা লুঙ্গি আর শতছিন্ন একটা স্যান্ডো গেঞ্জি। ইসমাইল দা একটু কাজে ব্যস্ত আছে, কিছু বলবেন? নত মস্তকে জিজ্ঞাসা করলো সেই লোকটা। তোমায় কাল যে বলেছিলাম আমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে, আমাদের ওখানে চিনিয়ে কে নিয়ে যাবে? আমি তো বাবু কোথাও চিনিয়ে নিয়ে যেতে পারবো না। আমি বরং কর্তামশাইকে একবার জিজ্ঞেস করে আসি, ততক্ষণে আপনারা তৈরি হয়ে নিন। মুখের কথাটা শেষ করেই লোকটা থাঁ করে চলে গেল। আচ্ছা জায়গায় এসে পড়া গেল তো। কর্তামশাইয়ের কথা ছাড়া এখানে কোনো কাজও হয় না দেখছি। বিছানা ছেড়ে উঠে পড়ল দু ভাই। ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তেমন একটা মানানসই জামা কাপড় নেই ওদের কাছে। কাল যেটা পরে এসেছিল সেটা আর ইন্টারভিউতে পড়ে যাওয়ার অবস্থায় নেই। অগত্যা কাছে যা পরিধায় আছে সেগুলোর সদ্ব্যবহার করাই মনস্থির করল ওরা। বাবু, হঠাৎ পুরুষ কণ্ঠে দরজার দিকে চোখ গেল দুজনের। বেশ নধর চেহারা বিশিষ্ট সুবেশভূষায় একজন কাঠের ট্রেতে ধূপ দুরস্ত জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি আবার কে বাবু? কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল রাজু। আমি পরাণ, কর্তামশাই আপনাদের নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠালেন। আর গিন্নিমা এই জামা কাপড়গুলো দিয়ে বলেছেন এগুলো পরে পরীক্ষা দিতে যেতে। আমি বাইরে দাঁড়াচ্ছি, আপনারা জলদি এগুলো পরে নিন। কাপড়ের ট্রেটা বিছানার উপর রেখে দিয়ে বললেন আগন্তুক। ওরা বেশ হতবাক হয়ে গেছে। কে এই কর্তামশাই, যিনি ওদের এত খেয়াল রাখছেন? যাকে এখন অত ভাববার সময় নেই, তাড়াতাড়ি প্রস্তুত হওয়াটাই ওরা শ্রেয় বলে মনে করল। ইন্টারভিউটা বেশ ভালোই হলো ওদের। যা যা প্রশ্ন এসেছিল ওরা সঠিক উত্তর দিয়েছে। আর পরীক্ষা কেন্দ্রটা ওই বাড়ির খুব কাছেই। সব শেষ করে ওরা যখন সেই জীর্ণ সেকেলে বাড়িটার মধ্যে প্রবেশ করছিল, তখন ইতিউতি থাকা গ্রামবাসীরা একটু কৌতূহলের চোখে দেখছিল ওদের। কয়েকজন নিজেদের মধ্যে ফিসফাস করছিল। এই এরা কি বাড়ির মধ্যে গুপ্তধন করতে এসেছে? আরে না না, দেখে তো মনে হচ্ছে বাড়িটা কিনতে এসেছে। ইসমাইলের নেতৃত্বে দুপুরের ভুঁড়িভোজ সম্পন্ন করল ওরা। কাঁসার বাসনের সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে সোনামুখের ডাল, মুড়িঘণ্ট, পটলের দোরমা, কাতলা মাছের কালিয়া, কচি পাঁঠার ঝোল, আমের টক, বাটি ভর্তি গাঢ় পায়েস, মিষ্টি দিয়ে পরিপূর্ণ বাঙালি খাবার। মানুষ খেতে পেলেই শুতে চায়।
প্রবাদটার বাস্তবে ব্যবহারিক প্রয়োগ করল রাজু আর নগেন। ওদের যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা আগত প্রায়। সূর্যের আলোর জোর কমে এসেছে অনেকটা। জানালা দিয়ে উঁকি দেওয়া আকাশের রং লালাভ। পাখিরা শ্রান্ত ডানায় ভর দিয়ে নিজেদের বাসার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। দূর থেকে ভেসে আসছে শঙ্খধ্বনি। বাড়ির আশপাশ থেকে কয়েকটা কুকুর সুর করে ডেকে উঠল। ঘুম হলো সাহেব? একটা জ্বলন্ত কুপি হাতে করে দরজার গোড়ায় এসে দাঁড়ালো ইসমাইল। একটা লম্বা হাই তুলে রাজু উত্তর দিল, তা তো হলো চাচা, কিছু খাবার দাবারের ব্যবস্থা আছে নাকি এখন? সকাল থেকে পেট ভর্তি আহার্য পেয়ে নোলাটা বেড়ে গেছে ওদের। ঘাটটাকে একদিকে কাত করে ইসমাইল উত্তর দিল, অবশ্যই আছে। একটু বাদে মা ঠাকুরান তুলসী থানে পিদিপটা দিক, সন্ধ্যাটা একটু বসুক, তারপর আমি খাবার নিয়ে আসবো। বিছানা থেকে শরীরটাকে একটু তুলে নগেন ইসমাইলকে জিজ্ঞাসা করল, কাল তো সকালে আমরা এখান থেকে চলে যাব, তার আগে বাড়িটা একটু ঘুরে দেখতে পারবো না আমরা? নগেন বলল তারা কর্তামশাই আর মা ঠাকুরনের সাথে দেখা করতে চায়। যাওয়ার আগে ওনাদের প্রাপ্য ওনাদের বুঝিয়ে দিয়ে যেতে হবে তো। প্রাপ্য? বলেই অদ্ভুতভাবে হাসতে শুরু করলো ইসমাইল। কোনো কোনো মানুষ যে এমন অদ্ভুতভাবে হাসতে পারে সেটা আগে কখনো দেখেনি নগেন। এই হাসি চাপাও নয়, আবার মাপাও নয়। হাসিটাকে ঠোঁটের আগায় রেখে ইসমাইল বলল, ওনাদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার কি সাধ্য আছে আপনাদের? ওনারাই বরং সময় মতো আপনাদের প্রাপ্য আপনাদের মিটিয়ে দেবেন। বাড়ির মাঝে থাকা উঠোন থেকে পরপর 3 বার শাঁখের আওয়াজ ভেসে এলো। সাথে ভেসে এলো ধুনোর একটা অপরূপ সুবাস। আমি যাই এখন, মা ঠাকুরাম পিদিপ জ্বেলেছেন, আমি যাই। বলেই কুপি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করল ইসমাইল। ঘরের ভিতরে চুপ করে যেন কেউ একটা কালো চাদর ফেলে দিল। থকথকে জমাট অন্ধকার ভেদ করে দুজন মানুষ কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তার উপর কিছুক্ষণ আগে যেভাবে ইসমাইল হেসে গেল, এবার তো দোটানায় পড়ে গেছে দু ভাইয়ে। একদিকে সম্ভাব্য প্রাণ সংশয়, আরেকদিকে একটু পুষ্টিকর খাবারের হাতছানি। মনের যুদ্ধটা চলতেই থাকলো। মিনিট 5 মধ্যেই একটা জ্বলন্ত হ্যাচাক নিয়ে সোজা ঘরের মধ্যে প্রবেশ করল পরাণ। এসেই এক হাত জিভ কেটে বলল, দেখেছেন ইসমাইলটার কাণ্ড? এত বয়স হয়ে গেল তবু বুদ্ধি হলো না। আপনাদের ঘরে আলো না দিয়ে দাঁত বার করে হাসছিল না? মা ঠাকুরন বুঝতে পেরে চাচাকে বেদম বকাবকি করেছে। আপনারা একটু হাতে মুখে জল দিয়ে নিন। মা ঠাকুরন চপ ভাজছেন, আমি এখনই গিয়ে চপ পরে নিয়ে আসছি। একটু বাদে কর্তামশাই আর মা ঠাকুরন আসবেন আপনাদের সাথে দেখা করতে। নিন নিন, তাড়াতাড়ি উঠে পড়ুন দেখি। পরাণের কথায় বুকে একটু বল ফিরে পেল ওরা। চাচা নির্ঘাত ওদের ভয় দেখিয়ে তাড়াবার মতলবে ছিল। কিন্তু এখন সমস্যা হচ্ছে, কর্তামশাই যদি ওদের কাছ থেকে বেশি অর্থ দাবি করে বসেন, ওরা পরিষ্কার জানিয়ে দেবে এখানে যদি চাকরিটা হয়ে যায় তবে মাসের মাইনে থেকে কিছু কিছু দিয়ে দেনা শোধ করে দেবে। তবে সকলের ব্যবহার দেখে মনে হয় ওনারা নিশ্চিত ভালো মানুষ। কিছুক্ষণের মধ্যে দুটো কাঁসার জামবাটি ভর্তি করে মুড়ি আর চপ নিয়ে এলো পরাণ। বাটি দুটো ওদের সামনে নামিয়ে রেখে বলল, তাড়াতাড়ি খেয়ে নিন বাবু,
আমি আপনাদের খাবার জল নিয়ে আসছি। আপনাদের খাওয়া হলেই কর্তামশাই আর মা ঠাকুরন আসবেন। হ্যাচাকের উজ্জ্বল আলোতে দরজার দিকে পিছন করে বসে রাজু আর নগেন মুড়ি খেতে লাগলো। ওনারা খুব ভালো বল দাদা, না হলে এখনকার দিনে এত খাতির যত্ন কেউ করে? তবে ভাড়া বাবদ অনেকটা টাকা দাবি করতেও পারেন। মুড়ি আর চপ চিবোতে চিবোতে বলল নগেন। ভাইয়ের কথায় সহমত পোষণ করে রাজু বলল, ঠিকই বলেছিস ভাই, তবে গ্রামের মানুষ তো, এনারা অনেক সরল, শহরের লোকের মতো স্বার্থপর নয়, বুঝলি? গল্প করতে করতে প্রায় একসাথেই মুড়ি শেষ হলো। খাওয়া শেষ করে কাঁসার জগ থেকে ঢকঢক করে অনেকটা জল খেলো দুজনে। গলা খাকারির একটা আওয়াজ পেতেই দুজনে পিছন ফিরে তাকালো। সম্ভবত এনারাই কর্তামশাই আর মা ঠাকুরন। রাজু আর নগেন বিছানা থেকে নেমে মেঝের উপর দাঁড়ালো। আসুন, বলল রাজু। ওনারা ধীর পায়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। কর্তামশাইয়ের বয়স আনুমানিক 60 পরনে একটা ঘিয়ে রঙের দামি সিল্কের ধুতি, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, পুরুষালী চেহারা। ঘাড়ের একদিক থেকে অপর দিক কোমর পর্যন্ত একটা যজ্ঞোপবীত জলজল করছে। মা ঠাকুরন একটা দামি বেনারসি পরেছেন, মাথায় টানা ঘোমটা। ওনাদের দেখলেই সম্ভ্রমে মাথা নত হয়ে যায়। ঘরের মধ্যে দাঁড়িয়ে কর্তামশাই গম্ভীর গলায় বললেন, তোমরা বসো। ওনার বলার মধ্যে মিশেছিল আদেশের সুর। তা অলঙ্ঘ করার ক্ষমতা দুই ভাইয়ের মধ্যে ছিল না। রাজু আর নগেন বসে পড়ল গতকাল থেকে ব্যবহার করা প্রাচীন মেহগনি খাটের ওপরে। ওরা বসার সাথে সাথেই পরাণ দুটো বড় চেয়ার নিয়ে কর্তামশাই আর মা ঠাকুরনের পাশে রাখল। ওনারা চেয়ারে বেশ অভিজাত ভঙ্গিমাতে বসে পড়লেন। তোমরা জানো তোমাদের নিজেদের পরিচয়? কেন এখানে এসেছো? গুরু গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন কর্তামশাই। নগেন নিচু স্বরে বলল, আমরা এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম। গ্রামেরই কেউ একজন আমাদের এখানে নিয়ে এসেছে। নগেনের উত্তর শুনে ঠোঁটের কোণ থেকে একটা মৃদু হাসির রেখা ছড়িয়ে পড়ল কর্তামশাইয়ের গোটা মুখ জুড়ে। এদিকে ভাইয়ের কথার রেশ ধরেই রাজু বলল, অপরাধ নেবেন না কর্তামশাই, কাল থেকে আপনারা আমাদের জন্য যা করেছেন তা আমরা কোনোভাবেই পরিশোধ করতে পারবো না। তবে চাকরিটা হয়ে গেলে আমরা আপনাদের সমস্ত পয়সা মিটিয়ে দেব। রাজুর কথা শেষ হতেই মা ঠাকুরন ফিরলেন কর্তামশাইয়ের দিকে। কেন আপনি আমার ছেলেদেরকে বিভ্রান্ত করছেন? সত্যিটা বলেই দিন না। আমার ছেলেগুলোর মুখ তো একেবারে খিদে শুকিয়ে গেছে। আপনি তাড়াতাড়ি করুন, আমায় আবার রান্নাঘরে ঢুকতে হবে। মা ঠাকুরনের মুখ থেকে কথাগুলো শোনার পর রাজু আর নগেন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি শুরু করল। কি সত্যির কথা বলতে চাইছেন মা ঠাকুরন? গলা খাকারি দিয়ে কর্তামশাই শুরু করলেন। আমার নাম নৃপেন্দ্র নারায়ণ ভাদুরী। আমি তোমাদের অনেক আগের একটা গল্প শোনাই। তা ধরো আজ থেকে প্রায় 100 বছর আগের কথা অন্তত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশে তখন দাপিয়ে রাজত্ব করছে। সে সময়কার কথা। আশেপাশের লোকেরা এই বাড়িটাকে ভাদুড়িদের বাড়ি বলেই চিনত। এই বাড়িতে স্বাধীনতা সংগ্রামীদের নিত্য যাতায়াত ছিল তখন। সেবার ইংরেজ আর জমিদাররা আমাদের এদিকে অত্যাচারের মাত্রা হঠাৎ করে কয়েক গুণ বাড়িয়ে দিলে
অঞ্চলের সব মানুষজন এসে আশ্রয় নিল আমাদের এই বাড়িতে। বাড়ির ভেতরে যাদের জায়গা হলো না, তারা বাড়ির চারপাশে শিবির করে তাঁবু খাটিয়ে থাকতে শুরু করলো। আমরাও আশ্রিতদের সমানে খাবার দাবার যোগান দিতে শুরু করলাম। এ অঞ্চলে তখন আমার একটা দাপট ছিল, ফলত চাইলেও জমিদারেরা সরাসরি এই বাড়িতে প্রবেশ করতে পারত না। আস্তে আস্তে আমাদের ভাঁড়ারে টান পড়তে শুরু করলো, কিন্তু আশ্রিতদের এখান থেকে সরিয়ে দিলে জমিদাররা আবারও ওদের শোষণ করতে শুরু করবে। সেসব দিক চিন্তা করে আমি তখনকার ইংরেজ বড়লাটকে এই বাড়িতে আমন্ত্রণ জানালুম। আমাদের আপ্যায়নে উনি সাড়া দিয়ে এই বাড়িতে এলেনও বটে। আমাদের আতিথেয়তায় উনি মুগ্ধ হয়ে আমাদের এই অঞ্চলকে করমুক্ত অঞ্চল বলে ঘোষণা করলেন। ওর কিছু কথাবার্তাতে আমার খটকা লেগেছিল সেই দিনই। ইসমাইল ওনার চোখে দেখতে পেয়েছিল জিঘাংসা। আমাদের দুই ছেলে জিমুতেন্দ্র নারায়ণ আর রামেন্দ্র নারায়ণকে আমরা তার পরদিনই পাঠিয়ে দিলাম কলকাতাতে। ইসমাইল ওদের ভর্তি করে দিয়ে এলো সংস্কৃত কলেজে। ওখানেই ওদের দেখাশোনায় থেকে গেল ইসমাইল। এদিকে ইংরেজরা স্থানীয় জমিদারদের সহায়তায় আমাদের হাতে মারতে না পেরে ভাতে মারা শুরু করলো। জমিতে আমাদের অলক্ষ্যে নুন দেওয়া শুরু করলো। জলাশয়ের মাছ রাতারাতি তুলে হাপিস করে দিতে থাকলো। প্রমাদ গুনলাম আমরা। ধীরে ধীরে সকলকে বুঝিয়ে সুঝিয়ে ওদের পাঠিয়ে দিলাম বাংলার বিভিন্ন প্রান্তে, ওদের যার যার নিকটাত্মীয়দের বাড়িতে। আমি, তোমার মা ঠাকুরুন, পরাণ, পঞ্চা সহ কয়েকজন হাতে গোনা এ বাড়ির মায়া কাটাতে পারলুম না, থেকে গেলুম এখানে। কালের নিয়মে একে একে একদিন সবাই চলে গেলুম। কিন্তু তারপরেও থেকে গেলুম এখানে। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো কর্তামশাইয়ের গল্প শুনছিল সবাই। এই মারা যাওয়ার প্রসঙ্গ আসতেই একটু উত্তেজিত হয়ে নগেন বলে উঠল, ওয়েট ওয়েট ওয়েট, আপনি বলছেন আপনারা নাকি মারা গেছেন? আপনারা তো জলজান্ত আমাদের সামনে। আমাদের কি পাগল ছাগল পেয়েছেন নাকি? নগেনের কথা শুনে প্রথমে আগের মতো সেই অদ্ভুতভাবে হাসতে শুরু করলো ইসমাইল। পরে সেই হাসি সংক্রমণের মতো বাকিদের মধ্যেও ছড়িয়ে পড়তে লাগলো। সেই হাসির বহর দেখে রাজু আর নগেনের মুখ ভয়ে শুকিয়ে আমসি হয়ে গেল। হঠাৎই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মা ঠাকুরন। কপট রাগ দেখিয়ে বলে উঠলেন, তোমরা সবাই চুপ করো। আমার ছেলেরা এতদিন পরে বাড়ি ফিরেছে আর তোমরা ওদের ভয় দেখাচ্ছ? মা ঠাকুরন এবার রাজু আর নগেনের দিকে ফিরে বললেন, তোমাদের কর্তামশাই ঠিকই বলেছেন। আমরা কেউই আর নশ্বর দেহে নেই। ব্রাহ্মণ মরলে যেমন ব্রহ্মদত্তি হয়, মুসলমান মরলে তেমনি মামদ হয়। আমরা সবাই ভূত। ভয় নেই, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না বাবা। এই যে পরাণকে দেখছো, এ হলো মেছো ভূত।
তোমাদের কাল যে এখানে নিয়ে এসেছে সে হলো হারান। ও মারা যাওয়ার পর কানা ভুলো হয়েছে, আর পঞ্চানন হলো গেছো ভূত। আমাদের গোয়ালে গোভূত আছে, যাদের দুধের পায়েস খেলে তোমরা। এবার দুই ভাইয়ের কাছে এগিয়ে এসে মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিয়ে মা ঠাকুরন বললেন, জিমুত আর রামের ছেলের ছেলে, মানে ওদের নাতি হলে তোমরা, মানে আমাদের পুতি। আমি এখন যাই, তোমাদের খাবারের ব্যবস্থা করি। মা ঠাকুরন চলে যাওয়ার পর কর্তামশাই বললেন, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাইলে তোমরা বরং এইখানেই থাকো। আমার কিছু জমানো মোহর আছে, সেগুলো আজই তোমাদের দিয়ে দেব। ওগুলো দিয়েই এই বাড়িঘর সারাবে। অনেক বছর ধরে যক্ষের ধনের মতো এগুলো আগলে রেখেছি, এবার সব তোমাদের দিয়ে যাব। রাজু আর নগেনের চোখ দিয়ে তখন গঙ্গা যমুনার ধারা নেমেছে। ওরা এগিয়ে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন কর্তামশাইকে। আপনারা যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমাদের বুকে করে আগলে রাখবে কে? এতদিন আপনাদের স্নেহের পরশ থেকে বঞ্চিত ছিল, কিন্তু আর নয়। বেশ। ছলছল চোখে নিজের দুই উত্তরসূরিকে বুকে জড়িয়ে ধরলেন নৃপেন্দ্র নারায়ণ ভাদুরী।